প্রথম দিকে বিএনপি সরকার যখন ক্ষমতায় আসে ১ মাস আগে, মনে করা হচ্ছিল যে তারা বোধহয় আর কোনো অ্যাকশনে যাবে না। এখন দেখা যাচ্ছে যে নানামুখী তাদের অ্যাকশন। একদিকে 111 এ যারা কুশীলব, সেই সন্দেহে বেশ কয়েকজনকে আটক করা হয়েছে, অন্তত ৩ জনকে, এবং বলা হচ্ছে যে এই তালিকা আরো দীর্ঘ হবে। অন্যদিকে জসিম মণ্ডল, সিএমপি কমিশনার সাবেক, তাকে গ্রেপ্তার করার মধ্য দিয়ে ১৫ বছরে যারা হত্যা নির্যাতনের সঙ্গে যুক্ত, তাদেরকেও এখন খোঁজা হচ্ছে আবার নতুন আঙ্গিকে। বলা হচ্ছে যে শাপলা চত্বরে হত্যার ঘটনায় জসিম মণ্ডল, তিনি তখন ঢাকায় কর্মরত ছিলেন, সেই অপরাধে তাকে গ্রেপ্তার করা হচ্ছে। আর গত ১৮ মাসে ইউনূস সরকারের যারা যারা দুর্নীতিতে যুক্ত ছিলেন, তাদের বিরুদ্ধে অভিযান চালানো হচ্ছে। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার এপিএস এর বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে, দেশ ত্যাগের নিষেধাজ্ঞা। এবং এখানে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার এপিএস, সে আবার প্রতিক্রিয়াও দিয়েছে যে টার্গেট সে নাকি আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, যেহেতু হঠাৎ করেই ৫টা সিটি কর্পোরেশনের মেয়র প্রার্থী ঘোষণা করা হয়েছে দক্ষিণ সিটিতে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। বলা হচ্ছে যে এটা রাজনৈতিকভাবে যাতে তারা মোকাবেলা করতে পারে সেজন্য প্রস্তুতি নিয়েছে। এর আগে ডিপ স্টেটের কথা বলেছে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। একটা ক্যামোফ্লেক্স তৈরি করা হচ্ছে, উদ্দেশ্য হচ্ছে দুর্নীতির অপরাধ থেকে নিজেকে আড়াল করা। তার মানে বিএনপি সরকার এক অর্থে ৩টা রেজিমকে তাদের বিরুদ্ধে অ্যাকশনে নেমেছে। এক হচ্ছে ইউনূস সরকারের ১৮ মাস, তারপরে হাসিনা সরকারের হচ্ছে ১৫ বছর, আর হচ্ছে 111 এর ২ বছর। ৩টা সরকারের বা ৩টা শক্তি বা মেয়াদে যারা ছিল, এই যারা ক্ষমতাসীন ছিল, তাদের বিরুদ্ধে অভিযান শুরু করেছে। এবং এটা যে অনেক বড় বিস্তৃত আকার ধারণ করবে, এটা মানে বলার অপেক্ষা রাখে না। কারণ আপনি একটাকে ছাড় দেবেন, আরেকটাকে মানে ছাড় দেবেন না, সেটা হবে না। যখন অভিযান শুরু হয়েছে, দেখেন প্রথমে জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরী, তারপর পরই শেখ মামুন খালেদকে, তারপর আফজল, সর্বশেষ যাকে গ্রেপ্তার করা হলো কর্নেল, তিনিও ছিলেন ডিজিএফআইতে। এবং মূলত দেখা যাচ্ছে ঘুরে ফিরে যারা আফজল নাসের সর্বশেষ পরিচালক, সাবেক পরিচালক, মূলত 111 যারা প্রণেতা, পরিকল্পনাকারী, তারা যেমন গ্রেপ্তারের আওতায় আসছে। সবচেয়ে বেশি টার্গেট হয়ে গেছে ডিজিএফআই। কারণ গত ১৫ বছরে এবং তার আগে 111 সরকার এই ডিজিএফআইকে মারাত্মকভাবে রাজনৈতিক কাজে ব্যবহার হয়েছে। ২ বছরের যেই মহিউদ্দিন ফখরুদ্দিনের সরকার, তারা ব্যাপকভাবে ডিজিএফআইকে দিয়ে রাজনৈতিক দল ভাঙা গড়ার কাজ করেছে, অত্যাচার, নির্যাতন, গুম, খুন করেছে। দুর্ভাগ্য হচ্ছে যে শেখ হাসিনা সরকার ক্ষমতায় এসে সেই ডিজিএফআইকে ঠিক একই আঙ্গিকে পরিচালিত করছে, যার কারণে একে একে ডিজিএফআই শীর্ষ কর্মকর্তারা অ্যারেস্ট হচ্ছে। এখন পর্যন্ত ৩ জন অন্তত ডিজিএফআইয়ের যে প্রধান, তারা পালিয়ে যাওয়ায় তারা গ্রেপ্তার হয়নি। যদি তারা থাকতো দেশে, তারা গ্রেপ্তার হয়ে যেত। এবং এখন ওই ডিজিএফআইয়ের কারা পরিচালক ছিলেন, বিভিন্ন পদে কর্মরত ছিল, তাদেরকেও কিন্তু খোঁজা হচ্ছে দেশের ভেতরে। অন্যদিকে দেখেন সেই জসিম মণ্ডল ১৫ বছরে যে অত্যাচার নির্যাতনের যে সমস্ত পুলিশ কর্মকর্তা ছিল, তাদের অনেকেই গ্রেপ্তার, আবার সবচেয়ে বেশিরভাগই তারা দেশ ছাড়া। কিন্তু দেশের অভ্যন্তরে যারা লুকিয়ে আছে, তাদেরকে এখন খুঁজে খুঁজে ধরা হচ্ছে। বিশেষ করে এই যে শাপলা চত্বরের হত্যাকাণ্ডের দায়ে এই জসিম মণ্ডলকে গ্রেপ্তার করা হলো। আবার আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার এপিএস কে দেশ ত্যাগে নিষেধাজ্ঞা দেওয়াটা এই সরকারের সময় খুবই গুরুত্বপূর্ণ। তার মানে কাউকেই কিন্তু ছাড় দেওয়া হচ্ছে না। এইসব অভিযানটা কিভাবে পরিচালিত হবে তার পরিকল্পনা নিশ্চয়ই আছে, কিন্তু সরকার কিন্তু খোলাসা করছে না। ঠিক
এই অভিযানগুলোর বিস্তৃতি কতটুকু হবে, কিভাবে শেষ করবে, এই জিনিসটা নিয়ে কিন্তু এখন রাজনৈতিক মহলে তোলপাড় খাচ্ছে এবং অনেকেই একটা অস্বস্তিকর অবস্থার মধ্যে আছে। তবে এই অভিযান যত বিস্তৃত হবে, গ্রেপ্তার হবে, সরকারের অবস্থানটা তত দৃঢ় হবে বলে অনেকে মনে করছে। কারণ এর আগে 18 মাসের ইউনূস সরকার এটা এলোমেলো করে ফেলছে। গণহারে গ্রেপ্তার করছে, কোনো মামলা নেই, মোকদ্দমা নেই এবং সেই মামলার মেরিটগুলিও নষ্ট করে ফেলছে। কিন্তু তারেক রহমানের সরকার কিন্তু খুব বেছে বেছে ধীরে ধীরে এগোচ্ছে, কিন্তু ছাড় দিচ্ছে না। পার্থক্যটা হচ্ছে এখানেই।